শীতকাল মানে পিকনিক, খাওয়া দাওয়া আর ঘোরাফেরা। তাই আমিও এক শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম টাকির উদ্দেশ্যে। আজ সেটাই দেখিয়ে দেবো তোমাদের। তো বন্ধুরা, ওয়েলকাম টু আনস্টপেবল বং। আমি চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। ঘুরতে যেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু একদিনের ছুটিতে কোথায় যাব ভাবতে ভাবতেই ছুটি শেষ হয়ে যায়। তাই আমিও বেশি না ভেবে চলে এসেছিলাম টাকিতে, কারণ টাকি একদিনের জন্য বেস্ট। কেন সেটা দেখিয়ে দেবো। টাকি আসতে হলে প্রথমে তোমায় ট্রেন ধরে চলে আসতে হবে টাকি রোড স্টেশনে, আর সেখান থেকে টোটো ভাড়া করে তোমরা সারাদিনের জন্য ঘুরতে পারো। সারাদিনের জন্য টোটো ভাড়া তোমার অ্যাটলিস্ট 700 থেকে 800 টাকা নেবে, তোমার বার্গেন স্কিলসের উপর ডিপেন্ড করছে। এই প্যাকেজের মধ্যে ওরা তোমাদের 13 থেকে 15টা জায়গায় ঘুরিয়ে দেবে, আর টাইম মতো স্টেশনেও ড্রপ করে দেবে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টাকির পূবের রাজবাড়ি। তো আসার পথে আমরা রামকৃষ্ণ মিশনেও একটা ঢু মেরে এসেছি। বাই দ্য ওয়ে, রাজবাড়ি বলতেই যে আমাদের মাথায় ভুল ভুলাইয়া সিনেমার একটা সেট চলে আসে। এখানে আসতে হলে কিন্তু ওটাকে বাড়িতে রেখে আসতে হবে। অবশ্যই এটা একদম অরিজিনাল রাজবাড়ি, তবে মেইনটেনেন্সের একটু অভাব আছে এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা ফটোশুটের জন্য ভাড়া দেওয়া হয়। একটু আগেই পোস্টার দেখিয়ে দিয়েছিলাম, কারোর লাগলে যোগাযোগ করে নিও। যাই হোক, এই যে কামানটা দেখছো এটা কিন্তু আসল না, এটা কিন্তু সুপারি গাছ দিয়ে তৈরি। বাইরেটা ঘোরাঘুরি করে চলে গেলাম রাজবাড়ির ভিতরের দিকে। এখানে অনেকগুলো বড় বড় ঘর আছে, আর এখানকার আর্কিটেকচার দেখলে বুঝতে পারবে এটা কতটা পুরনো, কারণ ছাদ ঢালাইয়ের প্যাটার্নটা অনেকটাই ডিফারেন্ট। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম আরতি কক্ষের দিকে। আরতি কক্ষের ভেতর থেকে উঁকি মেরে দেখলাম এখানে কিন্তু বলির সমগ্র সামগ্রী রয়েছে। বলির সামগ্রী যখন আছে, হাঁড়ি কাঠও অবশ্যই থাকবে। তাই খুঁজতে খুঁজতে চলে গেলাম পেছনের দিকে। পেছনের দিকটা কিন্তু বেশ সুন্দর, একটা বড় পুকুর, বড় মাঠ, একটা বড় দুর্গা দালান, আর তারই সামনে রয়েছে হাঁড়িকাঠ। এই মাঠটার কিছু অংশে চাষ করা হয়েছে, কিছু অংশে বিভিন্ন পৌরাণিক মূর্তি তৈরি করে রাখা হয়েছে। আর এই দুর্গা দালানটায় কিন্তু আগেকার দিনে খুব বড় করে দুর্গা পুজো হতো, আর টাকির সবার প্রথম ভাষণ কিন্তু এই রাজবাড়িরই হতো। এরই সামনে রয়েছে বড় পুকুর ঘাট, আর পুকুর ঘাটে কিন্তু বসারও ব্যবস্থা আছে। আর পাশে একটা দোলনাও আছে, কিন্তু ওই দোলনাটাই কিন্তু নিজের রিস্কে বসতে যাও। ইনফ্যাক্ট বসোই না, কারণ ওখানে বসতে গেলেই পড়ে যাবে। এক্সপিরিয়েন্স থেকে বলছি। ও বলতে ভুলে গেছি, এই রাজবাড়িতে কিন্তু প্রবেশের জন্য তোমাদের একটা 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। তবে আমাদের যেহেতু আরও জায়গায় ঘোরার ছিল, তাই এখানে বেশি সময় নষ্ট না করে এই জায়গাটাকে বিদায় বলে এগিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিনি সুন্দরবন। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে টাকিতে আসলে কিন্তু নিজেদের যে কোনো আই কার্ড অবশ্যই ক্যারি করবে। হেরিটেজ গেস্ট হাউস আর টাকি রাজবাড়ি ঘাট পেরিয়ে আমরা এগিয়ে গেলাম মিনি সুন্দরবনের দিকে, কিন্তু তার আগে দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। গ্রামের পথ ঘাট প্রকৃতি সব এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি মিনি সুন্দরবনের দিকে। শহরের ভিড় আর দূষণ থেকে বেরিয়ে প্রকৃতির কোলে ফ্রেশ এয়ারে এসে কিন্তু দারুণ লাগছে। মিনি সুন্দরবনে যাওয়ার আগে এখানে কিন্তু তোমাদের নিজেদের আই কার্ড জমা দিয়ে যেতে হবে, আর এখান থেকে কিন্তু টোটো আর যাবে না। এখান থেকে তোমাদের ভ্যান ভাড়া করতে হবে। ভ্যানে করে অন্তত 10-15 মিনিট তো লাগেই। হেঁটেও যাওয়া যায়, কিন্তু সময়টা নষ্ট হয়। মিনি সুন্দরবনে প্রবেশের জন্যও কিন্তু লাগবে 10 টাকার একটা টিকিট। তো এখান থেকে টিকিট কেটে আমরা পায়ে হেঁটে গিয়ে গেলাম মিনি সুন্দরবনে। পথে একটা ছোট্ট হাট মতো বসেছিল, যেখানে কিনা ফ্রেশ খেজুর রস, ডাব, বিভিন্ন খেলনা, কাপস, পেস্ট্রিজ, গামছা, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। খেজুরের রস কিন্তু এখানে তোমরা অরিজিনালি পাবে, কারণ এখান থেকেই বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়, আর সাপ্লাই হতে হতে ভেজালের পরিমাণটা তো বাড়েই। যাই হোক, এগিয়ে চলেছি মিনি সুন্দরবনের দিকে। এই ব্রিজটা কিন্তু কাঠের তৈরি, আর এখান থেকে কিন্তু নিচে নামা একদমই নিষেধ। সুন্দরবন বলতেই সবার আগে মাথায় কোন কোন গাছ আসে? সুন্দরী, গরান, গেওয়া, রাইট? আর সুন্দরী গাছের জন্যই তো এখানের নাম সুন্দরবন। কিন্তু এখানে এসে অনেক গাছ দেখতে পেলেও সুন্দরী গাছটা কিন্তু আমি দেখিনি। আমি এখানে দেখেছিলাম গরান, গেওয়া, কুন্দ, কালো বাইন, সাদা বাইন, আরও নানা ধরনের গাছ। এখান থেকে সোজা গেলে একটা টাওয়ার আছে, তোমরা চাইলে ওই টাওয়ারের উপরে উঠেও ভিউ এনজয় করতে পারো। আর টাওয়ারের নিচে চা, জলখাবারের সুব্যবস্থা রয়েছে। ওর থেকে ভিউটা এরকমই লাগছিল। তো নিচে নেমে এসে আমরা সোজা এগিয়ে যাব ইছামতি নদীর ধারে। ইছামতি নদীর প্রপার ধারে নয়, কিন্তু ওখান থেকে বাংলাদেশটায় কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। যারা পরিষ্কারভাবে দেখতে পাবে না, তাদের জন্য ওখানে বাইনোকুলারেরও ব্যবস্থা আছে। তো তোমরা টাকার বিনিময়ে সেটা ইউজ করতেই পারো। এখান থেকে দেখে নাও বাংলাদেশটাকে। আমি এখনো বাংলাদেশে যাইনি, তোমরা কারা কারা গেছো কমেন্টে অবশ্যই জানিও। ইছামতি নদী আর বাংলাদেশ দেখে এবার ফেরার পালা। ফেরার পথে দেখিয়ে দেবো খেজুর গাছ থেকে রস বার করার একটা ইউনিক পদ্ধতি। সুন্দরবন থেকে আমরা সোজা চলে যাব মলদ্বীপের উদ্দেশ্যে।
না 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 না, আসল নয়। আমি জানি তোমরা সবাই বলবে যে তোমার মলদ্বীপসই শেষ হচ্ছে না, কিন্তু এখানে আমরা চলে এসেছি। এটার নামই হচ্ছে টাকি মলদ্বীপস রিসর্ট। এই রিসর্টটা কিন্তু বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েই থাকে। আমি এদের পোস্টারেরও ছবি দিয়ে দেবো ভিডিওর মধ্যে, তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে নিতে পারো যদি কারোর পিকনিক বা কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করার থাকে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে তোমাদের? ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করে বা কমেন্ট করে আমাকে জানাতেই পারো, এতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনার জন্য। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এটা তো ফ্রি। আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমরা সবার আগে নোটিফিকেশন পাবে যদি বেল আইকনটাও প্রেস করে নাও। তো অফ টপিকে কথা বলে ফেললাম, চলে আসছি পাখিতে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি আছে। পাখিগুলো নিজেদের লাইফে খুবই ব্যস্ত, আমাদের দিকে তাকানোর সময় নেই, তাই আমরা ওদের ছেড়ে চলে গেলাম টার্কির দিকে। ভেবেছিলাম এখানেই হয়তো শেষ। এগোতে এগোতে আরও কয়েকটা পাখি দেখলাম, কিন্তু তারপর বুঝলাম এখানেই শেষ নয়। এই পাখিগুলো ছেড়ে একটু এগোতেই দেখলাম একটা জায়গায় বোটিং করার সুব্যবস্থা রয়েছে। আর এই বোটিং করার জায়গা ছেড়ে এগোতেই দেখলাম ইঁদুর, তাও আবার সাদা। তোমরা কারা কারা সাদা ইঁদুর দেখেছো বলো তো? আমি একবারই দেখেছিলাম, আর তারপরেই এখানে। এমনিতেই ইঁদুর কিন্তু আমার খুব ভালোই লাগে, কারণ আই লাভ জেরি। ইঁদুর দেখে আমরা চলে গেলাম খরগোশের দিকে। এই খরগোশগুলোকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে খুব খিদে পেয়েছে, কিন্তু সাথে কিছু না থাকার মনটা খারাপই হয়ে গেল। তারপর দেখলাম এখানে একটা পার্ক আছে। যারা পিকনিক করতে আসছো, বাচ্চা কাচ্চার সাথে থাকলে তাদের তো খুবই আনন্দ। নেক্সট এখানে এলাম, দেখো তো চেনা চেনা লাগছে নাকি? বাংলা সিনেমা কতজন দেখো? আচ্ছা, আবির বা জয়া হাসানের ফ্যান কতজন আছে? ঠিকই ধরেছ, বিসর্জন সিনেমাতে আমরা এই বাড়িটাই দেখতে পেয়েছিলাম। বাড়িটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে, আর পিছনে কিন্তু বেশ বড় বাগান আছে। তাই এখানটাতে এসে কিছুক্ষণ ঘুরে নিলাম, কিন্তু বেশি সময় এখানেও কাটাইনি, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই কম। তাই আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জোড়া শিব মন্দিরে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ দুখানা শিব মন্দির, দুটোই সেম, তাই এটাকে জোড়া শিব মন্দির বলা হয়। মন্দিরের সামনে একটা বড় ঘাট বাঁধানো পুকুরও রয়েছে। তো এখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টাকি রাজবাড়ি ঘাটটা তো আমরা আগেই পিছনে ছেড়ে এসেছিলাম না, তাই ফেরার পথে এখানেও ঘুরে গেলাম। এখানে কিন্তু বোটিং করা যায়, মানে নৌকোতে তোমাকে 1 ঘন্টা ঘুরিয়ে দেবে, আর তার জন্য কিন্তু 1200 টাকা লাগবে। কিন্তু সময় তখন অলরেডি 4:30, আর আমাদের 5:30 নাগাদ ট্রেন ছিল, তাই জন্য আমরা আর বোটিংটা করলাম না। এগিয়ে গেলাম ঘোষবাবুর পূজা দালানের দিকে। এখানেও কিন্তু টিকিট মূল্য 10 টাকা। টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম এখানেও কিন্তু বেশ কয়েকটা শুটিং হয়েছে। জায়গাগুলো এত ঐতিহ্যবাহী, কিন্তু মেইনটেনেন্সের অভাবে প্রায় ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে। এখান থেকে আমরা এগিয়ে যাব ত্রিশক্তি মন্দিরে। শুনে নেব মন্দিরের পূজারি কি বলছেন। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চলতা বিকাশ করছে, তখন এই নীল সরস্বতীর পুজো, নীল সরস্বতী কবে ইত্যাদি। এই নীল সরস্বতী বৌদ্ধ তন্ত্রে ইনাকেই তারা বলা হচ্ছে, কালী তারা। কালী হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। বলুন, মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন নোবডি ক্যান এন্টার ইনটু তন্ত্র। তন্ত্রে কারোর প্রবেশের অধিকার নেই ইনার পারমিশন ছাড়া। ইনি হচ্ছেন মা বগলা, কেউ বগলা মুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। ঠিক আছে, দশা মহাবিদ্যার এই 3টে। আর এই পাশে দুজন দেখুন আপনাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু মা বগলার দৃষ্টিটা আপনাদের দিকে নেই, নির্জল বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো। বগলা আমাদের জন্য খুব সুন্দর মেসেজ রেখেছেন, বার্তা রেখেছেন। যেমন ধরুন বাহাতে মদন অসুরের জীব ধরে আছেন, হ্যাঁ, ওই জীব ধরে আছেন, ওইখান থেকে উনি বলতে চাইছেন, দেখো মানুষ, তোমার শত্রু তোমার দেশের শত্রু, তোমার দশের শত্রু তোমার নিজের জীব। জীব হচ্ছে আসলে কোনো সম্পর্ক। অসুর কি করে? লোকের ক্ষতি করে, জীব নিজেরও ক্ষতি করতে পারে। ঠিক আছে, খাওয়াতে বলাতে সেখানে জীবকে সংযত করতে হবে। আর এই যে মানুষটা দুহাত তুলে শুয়ে আছেন, যার হৃদয়ে দেবী বসে আছেন, ওটা আমাদেরই প্রতিনিধি। মাগো, তুমি তো সর্বশক্তিময়, তুমি তো প্রকৃতি, প্রকৃতির সঙ্গে তো আমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। সো উই সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম। তুমি আমার হৃদয়ে বসো, তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে যেভাবে চালিয়ে নেবে। পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরের নামের সার্থকতা ব্যাখ্যা করে দিলেন। তাই সময় শেষ হয়ে যাওয়ায় এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হলো। কেমন লাগলো জানিও। টাটা।